যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি। চ্যাটজিপিটি ধরিয়ে দিল লিমন বৃষ্টির হত্যাকারীকে। জানাবো হাট থেকে ভাড়া আনা ধান কাটার শ্রমিকদের হাতে স্ত্রী খুন। লিবিয়ায় আটকে 27 লাখ টাকা মুক্তিপণ, 25 লাখ টাকার জন্য ভিডিও কলে কাটা হলো আঙুল। এবং সর্বশেষ জানাবো এলজিইডির প্রকৌশলী চেয়ারে বসে পড়লেন এমপি সালাউদ্দিন আইয়ুবী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি। চ্যাটজিপিটি ধরিয়ে দিল লিমন বৃষ্টির হত্যাকারীকে। সাম্প্রতিক সময়ে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চ্যাটজিপিটি। যে কোনো ধরনের তথ্য কিংবা পরামর্শের জন্য বর্তমানে এর কোনো জুড়ি নেই। আধুনিক জীবনযাত্রায় প্রতিটি ধাপে চ্যাটজিপিটি এখন এক অপরিহার্য সহকারী পরিণত হয়েছে। এর মাধ্যমে জটিল সব সমস্যার সমাধান নিমিশেই মানুষের হাতের মুঠোয় এনে দিচ্ছে। তবে প্রযুক্তির এই সুযোগকে কাজে লাগিয়ে নৃশংস কাজেও চ্যাটজিপিটির অপব্যবহার হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি গ্রাজুয়েট শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে চ্যাটজিপিটির কাছে একটি ভয়ঙ্কর প্রশ্ন করেছিলেন সন্দেহভাজন ঘাতক হিসাম আবু কারবিয়া। ফ্লোরিডার প্রসিকিউটরের দাখিল করা এক হলফনামা অনুযায়ী গত 13 এপ্রিল তিনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, মানুষকে কালো আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কি ঘটে। আদালতের নথি অনুযায়ী চ্যাটজিপিটি উত্তর দিয়েছিল যে বিষয়টি বিপজ্জনক মনে হচ্ছে। এরপর আবু কারবিয়া চ্যাটজিপিটির কাছে আরেকটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল, কর্তৃপক্ষ সেই ডাস্টবিন থেকে মানুষগুলোকে কিভাবে এটি খুঁজে বের করবে। ফ্লোরিডার এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক আবু কারবিয়া আজ চ্যাটজিপিটিকে আরও অনেক প্রশ্ন করেছিলেন। হলফনামা অনুযায়ী তিনি জানতে চেয়েছিলেন, বিনা লাইসেন্সে বাড়িতে বন্দুক রাখা যায় কিনা, এছাড়া গাড়ির আইডেন্টিফিকেশনের নম্বর পরিবর্তন করা যায় কিনা। আবু কারবিয়ার বিরুদ্ধে বর্তমানে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে মামলা চলছে। তার এআই চ্যাট হিস্ট্রিকে অন্যতম প্রধান প্রমাণ হিসেবে ব্যবহার করছেন তদন্তকারীরা। তাদের মতে এই চ্যাট লগগুলো সন্দেহভাজন ব্যক্তির মানসিক অবস্থা এবং উদ্দেশ্য সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে। ওয়াশিংটন ডিসির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও আইনজীবী ইলিয়া কলচাঙ্কু বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য এআই চ্যাট বটের সঙ্গে যে কোনো যোগাযোগ একটি গুপ্তধনের খনির মতো, কারণ অপরাধীরা মনে করে এআই এর সঙ্গে তাদের কথোপকথন গোপন থাকবে। তাই তারা প্রায়ই খুবই সরাসরি প্রশ্ন করে ফেলেন। বাংলাদেশের দুই শিক্ষার্থী জামিন লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হওয়ার পরের দিনগুলোতে আবু কারবিয়ার এআই সার্চ অব্যাহত ছিল। 19 এপ্রিল তিনি প্রশ্ন করেন, স্নাইপারের বুলেট মাথায় লাগার পর কি কেউ বেঁচে থাকে? এই বন্দুকের শব্দ কি আমার প্রতিবেশীরা শুনতে পাবে এবং পানির এমন কোনো তাপমাত্রা আছে কি যা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলে? 23 এপ্রিল তিনি সার্চ করেন নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়। মার্কিন কর্মকর্তারা জানান, জামিন লিমনের মধ্যে একটি আবর্জনার ব্যাগে পাওয়া গেছে। অন্য একটি ব্যাগে মানুষের দেহাবশেষ পাওয়া গেলেও তা এখনো নাহিদা বৃষ্টির কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ক্রমেই অপরাধীরা বিভিন্ন অসৎ কাজে চ্যাটজিপিটির কাছ থেকে পরামর্শ জানতে চাওয়ায় নড়েচড়ে বসেছে ওপেনএআই। গত মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছেন তারা নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দেয়, গুরুতর ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত গোপনীয়তার ভারসাম্য রক্ষায় রাখার চেষ্টা করে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যায় অপরাধী চ্যাটজিপিটির কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছে, যা সত্যিই ভয়াবহ। ভবিষ্যতে এই ধরনের অপরাধে চ্যাটজিপিটির ব্যবহার আরও বাড়াতে পারে বলে সতর্ক করছেন তারা। হাট থেকে ভাড়া আনা ধান কাটার শ্রমিকদের হাতে স্ত্রী খুন। কুমিল্লার চান্দিনা উপজেলায় হাট থেকে আনা ধান কাটা শ্রমিকদের বিরুদ্ধে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে উপজেলার সুহিলপুর ইউনিয়নের আলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় অভিযুক্ত শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার জন্য বাতিল মোল্লা গত 27 এপ্রিল বিকালে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় শ্রমিকের হাট থেকে 4 জন শ্রমিক ভাড়া করেন। শনিবার একজন শ্রমিক পরিবারের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার পর বাকিরা রাতে আরও একজন শ্রমিক নিয়ে আসে। শ্রমিকরা বসত ঘরের মাঝের কক্ষে থাকতেন। পাশে এক কক্ষে সমীরণ বেগম এবং অন্য পক্ষে তার স্বামী ঘুমাতেন। নিহত ছেলে বশির মোল্লা জানান, তার মা প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করতেন। রোববার সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন শ্রমিকরা নেই। পাশের কক্ষে গিয়ে দেখা যায় সমীরণ বেগমের হাত পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় পেঁচানো। পরে চিৎকার করলে স্থানীয়রা এসে জড়ো হয়। তিনি আরও জানান, শ্রমিকদের নাম পরিচয় তাদের জানা ছিল না, তবে
তবে তারা চাঁদপুর ও ঢাকা জেলার বাসিন্দা বলে জানিয়েছিলেন। সহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার বলেন, বাতেন মোল্লা এলাকায় সচ্ছল ব্যক্তি, প্রতি বছর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শ্রমিক এনে কাজ করেন। এবার শ্রমিক আনার পর তারা বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নগদ প্রায় 70,000 টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ওই বাড়িতে আসি এবং পুলিশকে অবহিত করি। চান্দিনা থানা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরাই হত্যাকাণ্ডে জড়িত। মর্দে উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। তিনি বলেন, বাইরে থেকে শ্রমিক আনার ক্ষেত্রে তাদের পরিচয়পত্র ও ছবি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। লিবিয়ায় আটকে 27 লাখ টাকা মুক্তিপণ, 25 লাখ টাকার জন্য ভিডিও কলে কাটা হলো আঙুল। নবীগঞ্জের রায়হান চৌধুরী নামে এক যুবককে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে 27 লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরও ছেড়ে দেওয়া হয়নি। আরও 25 লাখ টাকার জন্য মারপিট করে ভিডিও কলে হাতের আঙুল কেটে দিয়ে বলছে হাতের কবজি কাটা হবে। এখন নির্যাতন করার পর গত 42 দিন ধরে রায়হান চৌধুরী নিখোঁজ রয়েছেন, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। বিদেশে পাঠানোর ওই দালাল চক্রের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে বিপাকে পড়েছেন, এমন অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার মামলার প্রধান আসামি গোপনে জামিন নেওয়ার চেষ্টা করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের বাসিন্দা আবু তাহের চৌধুরী বাদী হয়ে 15 ফেব্রুয়ারি নবীগঞ্জ থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পূর্ব পরিচয় সূত্র ধরে বাদী তার ছেলে রায়হান চৌধুরী সহপাঠীর সূত্র ধরে মোবাইলে ইতালি থেকে দালাল ও মানব পাচার চক্রের সদস্য শামীম ও তার সহযোগী রাগিব ফ্রি ভিসায় ইতালি নেওয়ার কথা বলে প্রলুব্ধ করেন। তাদের প্রলোভনে ইতালি যাওয়ার জন্য সম্মত হয়ে বাদী তাদের পাসপোর্ট দেয়। এর কয়েকদিন পর মানব পাচার চক্রের সদস্য শামীমের বাবা নজরুল ইসলাম, তার স্ত্রী হাসিনা বেগম, মেয়ে রিনু বেগম, শান্তা বেগম, রুবিনা বেগম তার বাড়িতে এসে বাদীকে জানায় ভিসা হয়েছে। তাদের কথা মতো গত 12 সেপ্টেম্বর বাদী তাদের 10 লাখ টাকা প্রদান করে। এর কিছুদিন পরে বাদীর ছেলে রায়হান চৌধুরী পাসপোর্ট দেওয়ার সময় দালাল রাকিবের বাড়িতে গিয়ে আরও নগদ 2 লাখ টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর মানব পাচার চক্রের সদস্যরা ভিকটিম রায়হান চৌধুরীকে প্রথমে ওমরাহ ভিসায় সৌদি আরব ও পরে মিশর হয়ে লিবিয়া নিয়ে যায়। সেখানে মানব পাচারকারী চক্রের সদস্য শামীম ও রাকিব মিলে রায়হান চৌধুরীকে ইতালি না পাঠিয়ে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তারা রায়হান চৌধুরীর মা বাবা সহ আত্মীয় স্বজনকে ফোন করে জানায়, বাংলাদেশে ফিরে যেতে চাইলে কিংবা ইতালি যেতে চাইলে দেশে থাকা তাদের সদস্য নজরুল ইসলামের কাছে আরো 15 লাখ টাকা দিতে হবে। রায়হান চৌধুরীকে মারপিট করে ভিডিও কলে দেখায়, তার একটি আঙুল কেটে দিয়ে বলে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে হাতের কবজি কেটে দিবে। তাই বাধ্য হয়ে ভিকটিমের বাবা জমি ও সোনা বিক্রি করে 15 লাখ টাকা দেশে থাকা পাচারকারী চক্রের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও বিকাশের মাধ্যমে প্রদান করেন। তারা মোট 27,90,000 টাকা পাওয়ার পরও তারা ভিকটিমকে দেশে বা ইতালি পাঠায়নি। এখন আবারও রায়হান চৌধুরীকে মারপিট করে ভিডিও কলে দেখিয়ে আরও 25 লাখ দাবি করলে তার বাবা নিরুপায় হয়ে নবীগঞ্জ থানায় মানব পাচার আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে ইতালি রায়হান চৌধুরী নিখোঁজ হয়েছেন। দালাল চক্রে কোথায় রাখছে কোনো খবর পাচ্ছেন না। এ বিষয়ে মামলার বাদী আবু তাহের চৌধুরী বলেন, আমি মামলা করে বিপাকে পড়েছি। আমি এখন আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছি না। সে কোথায় কিভাবে আছে আল্লাহ ভালো জানেন। আমার ছেলে রায়হান চৌধুরীকে মারপিট করে ভিডিও করে দেখায়, তার একটি আঙ্গুল কেটে দিয়ে বলে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে হাতের কবজি কেটে দিবে। এখন 42 দিন ধরে সে নিখোঁজ রয়েছে। আমাকে মামলা তোলার জন্য ও জেল হাজতে থাকা প্রধান আসামি নজরুল ইসলামকে জামিনে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করছে। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোনায়েম মিয়া বলেন, মামলাটি কিছুদিন আগে অধিকতর তদন্তের জন্য হবিগঞ্জ সিআইডির কাছে প্রেরণ করেছি। এখন বিষয়টি সিআইডি তদন্ত করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।